রিসেন্টলি আমি আর্টস পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ ওভারঅল 7 পেয়েছি। সো অনেকেই জানতে চেয়েছেন যে 7 আসলে সিক্রেটটা কি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ ফেসবুক গ্রুপে স্পিকিং প্র্যাকটিস পার্টনার খুঁজতে গিয়ে তারা লাইভ পার্টনার খুঁজে ফেলে। সো লাইভ পার্টনার খোঁজা যাবে না, আগে স্পিকিং পার্টনার খুঁজে প্র্যাকটিস করবেন। আইএলটিএস পডকাস্ট লিখলে আপনারা ইউটিউবে অনেকগুলো পডকাস্ট আপনারা পেয়ে যাবেন। সো এই পডকাস্টগুলো শুনলে আপনার লিসেনিংয়ের অ্যাবিলিটিটা বাড়বে। ক্যামব্রিজের 10 থেকে 15 পর্যন্ত প্যাসেজ 1-এর সবগুলা শেষ করছি, তারপরে প্যাসেজ 2 সবগুলা শেষ করছি, তারপর প্যাসেজ 3 সবগুলা শেষ করছি। আসসালামু আলাইকুম, মেহেদি হাসান বলছি। আশা করছি আল্লাহর আশীর্বাদে সম্মত আপনারা অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা চমৎকার নিউজ আপনাদের সাথে শেয়ার করছি। সো রিসেন্টলি আমি আর্টস পরীক্ষা দিয়েছি, আলহামদুলিল্লাহ ওভারঅল 7 পেয়েছি। সো অনেকেই জানতে চেয়েছেন যে 7 আসলে সিক্রেটটা কি। আসলে খুব বেশি কিছু সিক্রেট নেই, আপনি চাইলে আপনিও পারবেন। খুব বেশি কঠিন কিছু না, আবার এতটা সোজাও না আর কি। তো সব মিলিয়ে আমি আমার আইএলটিএসের এই জার্নিটা শেয়ার করবো। তো আপনারা মোটামুটি অনেকেই জানেন যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন, আমি খুব ব্যস্ত একটা সময়ের ভিতর যাচ্ছে আমার লাইফ। এদিকে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আছে, নতুন স্টুডেন্ট আছে, এনরোল স্টুডেন্ট আছে, অ্যাপ্লিকেশন চলতেছে, বা আবার ইউটিউবের জন্য ভিডিও বানানো, এডিট করা, আবার পাবলিশ করা, সেই সাথে আইএলটিএসের প্রিপারেশন নেওয়া। সো এটা খুব একটা টাফ জার্নি ছিল আমার জন্য। মোটামুটি প্রায় আমি 1.5 থেকে 2 মাসের টাইম একটা বলা যেতে পারে। আমি প্রিপারেশনটা আসলে নেওয়াটা শুরু হয়েছিল আইএলটিএসের প্রিপারেশন একটা ফ্লোতে আসতে। মোটামুটি একটা মানুষের 15 থেকে 20 দিন সময় লাগে একটা ট্র্যাকে উঠতে, তারপর থেকে আস্তে আস্তে প্রিপারেশনটা শুরু। কিন্তু আপনারা যারা এখন থেকে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছেন বা খুব শীঘ্র আইএলটিএস পরীক্ষা দিবেন, আপনারা চাইলে এই ট্রিক্সগুলো ফলো করতে পারেন। সেক্ষেত্রে আমি আশা করছি ইনশাল্লাহ আপনারাও ভালো স্কোর করতে পারবেন। সো লিসেনিংয়ের জন্য আমি হচ্ছে আইএলটিএস আপনার যে মক টেস্টগুলো আছে ক্যামব্রিজের, আপনার ক্যামব্রিজের এই মক টেস্টগুলো আপনি দিতে পারেন নিজে নিজে বাসায় হেডফোন লাগিয়ে, একদম পরীক্ষার এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। যতক্ষণ পরীক্ষাটা দেয় পুরোটা পরীক্ষা আপনি দিবেন, তারপর আপনারা হচ্ছে উত্তর মেলাবেন। যদি দেখেন 20টা 15টা যাই হয় কারেক্ট হয়, তারপর আপনারা আবার শুনে ফাইন্ড আউট করবেন কোনটা ভুল হয়েছে আর কোনটা কেন ভুল হয়েছে, কেন হয়নি, হ্যাঁ সেটাকে ফাইন্ড আউট করবেন। এবং বইয়ের শেষে আপনার অডিও স্ক্রিপ্টটা পাবেন, ওটাকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে তারা কোন ওয়ার্ডটা কীভাবে প্রনাউন্সিয়েশন করছে। আরেকটা জিনিস আপনারা ফ্রিকুয়েন্টলি করতে পারেন, সেটা হচ্ছে যে পডকাস্ট আপনারা শুনতে পারেন। আইএলটিএস পডকাস্ট লিখলে আপনারা ইউটিউবে অনেকগুলো পডকাস্ট আপনারা পেয়ে যাবেন। সো এই পডকাস্টগুলো শুনলে আপনার লিসেনিংয়ের অ্যাবিলিটিটা বাড়বে। চাইলে আপনারা সিএনএন, বিবিসি বা আল জাজিরার যে নিউজগুলো আছে এগুলো আপনারা চাইলে শুনতে পারেন। তো যেহেতু আপনার আইএলটিএসের যে কনভারসেশনগুলো এগুলো যদি ব্রিটিশ ইংলিশে, তো চেষ্টা করবেন ব্রিটিশ ইংলিশে শোনার জন্য। অনেকেই জিজ্ঞেস করে যে মুভি দেখলে আসলে আইএলটিএস লিসেনিংয়ের জন্য ইমপ্রুভ হবে কিনা। আমার কাছে খুব একটা এফেক্টিভ মনে হয় নাই যে মুভি দেখলে আপনি খুব ভালো বেনিফিট পাবেন। আমার কাছে মনে হয়েছে যে আপনি পডকাস্ট যদি এগুলো শুনেন বা ডেইলি কনভারসেশনগুলো যদি আপনি শুনেন বা আপনি নিউজগুলো দেখলেন, সেই ক্ষেত্রে আপনার দেখা গেলো পুরো বিশ্ব সম্পর্কে নিউজটা আপনার জানা হলো, একই সাথে আপনার লিসেনিংটাও ডেভেলপ হলো। সো এইভাবে আপনি আপনার লিসেনিংটা ইমপ্রুভ করতে পারেন। তারপর হচ্ছে স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা, আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমি কোরিয়াতে প্রায় 2.5 বছর ছিলাম। সো কোরিয়াতে দেখা যায় পুরো 2.5 বছর আমার 1-1.5 ঘন্টা সময় আমি ইংলিশ ওইভাবে আসলে আমার কনভারসেশন করা হয়নি। সো সেই ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই টাফ। একটা লং টাইম গ্যাপের পরে আমি 2020 সালে পরীক্ষা দিয়েছিলাম একবার, তখন ওভারঅল আমার 6 ছিল। তো আমার স্পিকিং 6.5 ছিল। বাট যেহেতু একটা লম্বা গ্যাপ হয়ে গিয়েছিল, তো এই গ্যাপে আসলে আমার খুবই টাফ হয়ে যাচ্ছিল পাস্ট প্রেজেন্ট ফিউচার টেন্সের যে মিশ্রণ হয়ে যায় কথার ভিতরে, বা আমি সেন্টেন্স মেক করতে পারি না। তো অনেকের সাথে কথা বলার পরে আমার যেটা আমি বুঝলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ভুলটা করি হচ্ছে যে আমরা স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা ট্রান্সলেট করি আর কি। প্রথমে কি আমাকে কোশ্চেন করলে ওই কোশ্চেনটাকে আমি বাংলা ভাষা আমার ব্রেনে ট্রান্সলেট করি এবং বাংলা ভাষায় উত্তরগুলোকে রেডি করে দেন ইংলিশে আমি ডেলিভার করি। তো এতে আমার হিউজ একটা টাইম যায় এবং আমরা কথার ভিতরে যেমন যে মামলাগুলো আমরা করি, এগুলো মূলত হচ্ছে ট্রান্সলেশনের কারণে। আমাদের যখন থিঙ্ক করা লাগে ওই সময়টায় আমাদের এই সমস্যাগুলো হয়। সো আর তারপর হচ্ছে আমরা একটা চিন্তা করি যে আমি যদি একদম সঠিকভাবে গ্রামাটিক্যালি যদি আমি কারেক্ট করে বলতে না পারি, সেই ক্ষেত্রে মেবি মানুষজন হাসবে। সো সেক্ষেত্রে অনেকেই দেখা যায় যে স্পিকিং প্র্যাকটিসই করে না। সো এই কাজটা করা যাবে না। আপনাকে ভুল হোক শুদ্ধ হোক আপনাকে বলে যেতে হবে, আপনাকে বলার প্রবণতাটা বাড়াতে হবে। আপনি যতই বলবেন তত দেখবেন আস্তে আস্তে আপনার ব্রেনে আইডিয়া জেনারেট, ব্রেন আপনার একটা সিগন্যাল যাবে যে না, আপনি তখন আর ট্রান্সলেশনটা অফ করে দিচ্ছেন। আপনার কোশ্চেনটা ইংলিশে শুনতেছেন, ইংলিশেই বলতেছেন, ঠিক আছে।
আমিও এইভাবে করছিলাম। তারপর আপনারা চাইলে বিভিন্ন ফেসবুক যে গ্রুপগুলো আছে এগুলোতে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানুষ ফেসবুক গ্রুপে স্পিকিং প্র্যাকটিস পার্টনার খুঁজতে গিয়ে তারা লাইভ পার্টনার খুঁজে ফেলে। সো লাইভ পার্টনার খোঁজা যাবে না, আগে স্পিকিং পার্টনার খুঁজে প্র্যাকটিস করবেন ডেলি। আপনার আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা যতটুকু পারেন। এটা সত্য যে আমরা 24 ঘন্টা লাইফ আমরা বাংলা ভাষায় কথা বলি, আধা ঘন্টা যদি আপনি ইংলিশে কথা বলেন আপনি ফ্লুয়েন্ট হবেন না, নেটিভ স্পিকারের মতো আপনি বলতে পারবেন, এটা খুবই স্বাভাবিক। তবু আপনাদের আমাদের থেকে যতটুকু পসিবল হয় ইংলিশে কথা বলার চেষ্টা করবেন। চাইলে আপনার একটা আয়নার সামনে কথা বলতে পারেন, বা আমি আরও 4-5 বছর আগে যখন আইএলটিএস দিয়েছিলাম তখন আমি রেকর্ড করতাম আমার কথাগুলো। সো আমার কথাগুলো আমি নিজেই শুনতাম, বারবার বলতাম, বারবার শুনতাম। এতে হচ্ছে যে আমার নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স লেভেলটা বেড়েছিল। এবার আসি রাইটিং পার্টের ক্ষেত্রে। সো রাইটিং পার্টের ক্ষেত্রে আমি খুব একটা রাইটিংয়ে ভালো না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি আপনারা লিখতে হবে। রাইটিংটা হচ্ছে টোটাল হচ্ছে লিখতে হবে। আপনি ধরেন আমরা ছোটোবেলায় যেরকম স্কুলে সামারি লিখতাম বা রচনা লিখতাম, ইংলিশে প্যারাগ্রাফ বা অ্যাসে যেটাকে বলে, আপনি চাইলে এরকম লিখতে পারেন। সো আপনার সময়গুলোতে আপনি লিখে ট্রাই করেন, প্র্যাকটিস করেন। চাইলে যারা আপনি বেসিক দুর্বল আপনারা লিখেন, এবং একটা লিখার পর একটা সেন্টেন্স কীভাবে মেক করছে, হ্যাঁ, একটা সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বা তারা কীভাবে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সটা কীভাবে করছে, হ্যাঁ, তারা সিম্পল কীভাবে লিখেন, এই জিনিসগুলো এখানে আপনি আস্তে আস্তে দেখে দেখে লিখবেন এবং বুঝার চেষ্টা করতে কীভাবে সেন্টেন্সটা মেক করছে। এভাবে করলে আপনি আপনার রাইটিংটা ইমপ্রুভ করতে পারেন। ডেলি চেষ্টা করবেন একটা রাইটিং টাস্ক 1, একটা রাইটিং টাস্ক 2, মানে দুইটাই দেওয়ার জন্য, ঠিক আছে? দেখে দেখে লেখেন, সমস্যা নেই। আপনি একটা কোশ্চেন পেয়েছেন, ওটাকে আপনি মার্কার থেকে দেখতে পারেন, বা অনলাইনে সার্চ দিলে ইউটিউব থেকে বা গুগল থেকে আপনি দেখে ওটা পড়বেন, 2বার পড়বেন, 3বার পড়বেন, পড়ে নিজে নিজে লিখবেন। দেখবেন আপনার রাইটিংটা ইনশাল্লাহ ডেভেলপ হবে। এবার আসে সবচেয়ে ক্রিটিক্যাল যে পার্ট, সেটা হচ্ছে যে রিডিং পার্টটা। এটা নিয়ে খুব বেশি টেনশন আমার নিজেরও ছিল। আমার মোটামুটি প্রেশার হাই হয়ে গিয়েছিলো পরীক্ষার কদিন আগে। সেটা একটা ভয়ের কারণ, আতঙ্কের কারণে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভয়টা আসলে এখানেই। তো একটা কথা আমি আপনাকে বলি, আপনার 9 পেতে হবে না, ঠিক না? রিডিংয়ে আপনার তো 9 টার্গেট না, আপনার টার্গেট হচ্ছে 5.5, 6, 6.5, 7 বা তার বেশি। সো আপনাকে রিডিংয়ে আমাদের স্টুডেন্টরা কী করতে হবে, 3টে প্যাসেজ তাকে অ্যান্সার করতে হবে। কেন ভাই 3টে প্যাসেজ অ্যান্সার করার আপনার কোনো দরকার নেই। আপনি শুধুমাত্র প্রথম 2টা প্যাসেজে ফোকাস করেন। প্রথম 2টা প্যাসেজ আমাদের 26টা কোশ্চেন থাকে। সো আপনি 26টার ভিতরে মিনিমাম 22টা 23টা কারেক্ট করেন, হ্যাঁ। আর থার্ড প্যাসেজ যেটা আছে সেটা থেকে আমি 4-5টা করেন। আন্দাজে যদি দেন ইয়েস ইয়েস ইয়েস, নো 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 বা নট গিভেন দিলেও আপনি 3-4টা কারেক্ট হবে, ঠিক আছে? সো আপনার প্রথম 2টা প্যাসেজে আপনারা ফোকাস করেন। আমি একটা স্ট্র্যাটেজি ফলো করছিলাম, এটা আপনারা করতে পারেন। যেমন ক্যামব্রিজের 10 থেকে 15 পর্যন্ত প্যাসেজ 1-এর সবগুলা শেষ করছি, তারপরে প্যাসেজ 2-এর সবগুলা শেষ করছি, তারপর প্যাসেজ 3 সবগুলা শেষ করছি। যেমন অনেক সময় আমরা দেখা যায় কি, যখন আমরা ফুল একটা প্যাসেজ যখন পরীক্ষা দিই, হ্যাঁ, তখন দেখা যায় যে আমরা প্রথম হয়তো প্যাসেজ 1-এর ভিতরে 30 মিনিট শেষ করে ফেলি, প্যাসেজ 2-তে এসে 20 মিনিট শেষ করি, প্যাসেজ 3-র জন্য আমাদের 10 মিনিট থাকে। সো দেখা যায় কি আমরা আমাদের রাশের কারণে আমরা পরীক্ষাটা খুব একটা ভালো দিতে পারি না। ওভারঅল দেখা যায় আমরা 5.5 পাই। যারা খুব ভালো স্টুডেন্ট তাদের কথা নাই বললাম। সো এখানে হচ্ছে যে আমাদের ভুল স্ট্র্যাটেজিটা, প্রথম হচ্ছে যে আমি পরিবেশটার সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হবে। সো ফার্স্টে আপনি 20 মিনিট টাইম অ্যালার্ম দিয়ে মোবাইলকে ডু নট ডিস্টার্ব মোডে রেখে আপনি 20 মিনিট টাইম দেন প্যাসেজ 1-এর জন্য, পরীক্ষা দিলেন। তারপর আপনি এটা সলভ করলেন, দেখলেন আপনার 13টার ভিতরে আপনার 8টা হয়েছে, 9টা হয়েছে, 10টা হয়েছে, 7টা হয়েছে, আলহামদুলিল্লাহ। যেগুলো হয়নি এগুলো কেন হয় নাই এগুলো দেখবেন আবার গুগলেই আপনার এগুলার উত্তর আছে, বা ইউটিউবে এগুলো এক্সপ্লেনেশন ভিডিও আছে, ওগুলো দেখবেন যে ওরা কীভাবে প্যারাফ্রেজটা করছে, কীভাবে অ্যান্সারগুলো লোকেট করতেছে। যখন এগুলো আপনি দেখবেন ইনশাল্লাহ আপনি খুব ইজিলি অ্যান্সারগুলো আপনি বের করতে পারতেছেন। আর হচ্ছে যে আপনারা চাইলে যে রিজনিং আইএলটিএসের যে প্যাসেজগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন। 10 থেকে 18 পর্যন্ত যে প্যাসেজগুলো আছে এগুলো আপনারা পড়তে পারেন। শুধু জাস্ট প্যাসেজের রিডিংটা পড়া, এতে কী হবে, আপনার একটা ব্রেনে আইডিয়া জেনারেট হবে যে ওরা কোন প্যাটার্নে প্যাসেজগুলো লিখছে, হ্যাঁ। ওদের প্যাটার্নটা আপনি ধরতে পারলে আপনি খুব ইজিলি আপনি অ্যান্সার করতে পারবেন। আর সবচেয়ে বেশি ভয় আসলে রিডিং সেকশনটাতে। সো ভয়টাকে একটু জয় করতে হবে। আপনার রিডিংয়ের কোন সেকশনটাতে আপনি অ্যাক্টিভ বা আপনার পারফরমেন্স ভালো, আমি হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে সেকশনটা আছে এটাতে আমার খুব ভালো। সো ফর্চুনেটলি আমার পরীক্ষার হলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা অনেকগুলো আসছিলো। সো ওইখান থেকে আমার মোটামুটি সবগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট হয়ে গিয়েছিলো, যার কারণে ওভারঅল স্কোরটা আলহামদুলিল্লাহ একটা ভালো স্কোর এসেছে। সো প্র্যাকটিস করতে হবে, বিকল্প কোনো উপায় নেই, কোনো তদবির নেই এখানে, কোনো
কোনো তদবির নেই এখানে। সো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করছি আপনি ভালো করবেন। আর বাসায় পরীক্ষা দিতে হবে, মক দিতে হবে বাসায়। আপনার বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে মক দিতে পারেন, বাট কিছু কিছু কোচিং সেন্টার আসে স্টুডেন্টদেরকে মক দেওয়ার, ওরা এতই হার্ড কোয়েশ্চেন করে স্টুডেন্টদেরকে ডিমোটিভেট করে তোলে, ঠিক আছে। তো আমি কিন্তু বাসায় যতবার আমি ক্যামব্রিজের বইগুলোকে পরীক্ষা দিয়েছিলাম, আমি 6-এর বেশি পাইনি আমার রিডিংয়ে। মেবি একটা ক্যামব্রিজের মেবি আমি 32 না 33টা হয়েছিল আমার রিডিং সেকশনে। সো আলহামদুলিল্লাহ ওভারঅল 6.5 ছিল রিডিংয়ে, সো একটা ভালো স্কোর ছিল এই আর কিছু। প্র্যাকটিস করতে হবে বাসায়, বাসাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে বাসাতে প্র্যাকটিস করবেন। আশা করছি ইনশাল্লাহ আপনাদের আইএলটিএসের ভীতিটা দূর হয়ে যাবে। আর একবার না পারলে আরেকবার দেবেন, সমস্যা নেই। অবশ্যই টাকা একটা ফ্যাক্টর আছে এখানে। সো ভালো করে প্রিপারেশন নিন ইনশাল্লাহ। আইএলটিএসে আপনাকে ইজি করার সাথে খুব শীঘ্রই আইএলটিএস নিয়ে একটা স্পেশাল চ্যানেল আসতেছে। সো আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আজ তাহলে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।